হলো মন যে উদাসী। বৃষ্টির দিনে আপনি কোথায় যেতে চাইবেন? পাহাড়ে, সমুদ্রে, নাকি কোনো সবুজ গ্রামের পথে? কিন্তু যদি বলি বাংলাদেশের বুকে এমন একটা জায়গা আছে যেখানে বর্ষায় চারপাশে রাস্তাঘাট হারিয়ে যায় পানির নিচে, আর সেই পানির বুকেই গড়ে উঠেছে সারি সারি পেয়ারা বাগান, যেখানে বাজার বসে পানির উপর। মানুষের চলাচলের প্রধান বাহন হলো নৌকা, আর বাগানের ভেতর ঢুকলে মনে হবে আপনি বাংলাদেশে নেই, চলে গেছেন কোনো এক অচেনা আমাজনে। আজকের গল্পটা সেই জায়গাটার। আজ আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘুরবো বাংলাদেশের বিখ্যাত ভাসমান পেয়ারা বাজারে। ঢুকে পড়বো প্রায় 200 বছরের পুরনো পেয়ারা বাগানের একেবারে গভীরে, আর দেখবো পানির সঙ্গে যুদ্ধ করে কিভাবে এখানে গড়ে উঠেছে হাজার হাজার মানুষের জীবন। তাহলে চলুন বৃষ্টিকে সঙ্গী করে শুরু করি আমাদের ভাসমান পেয়ারা বাগানের গল্প। আমাদের যাত্রা শুরু ঢাকা থেকে। পদ্মা সেতু হওয়ার পর বাসে মাত্র 4-5 ঘন্টার মধ্যেই বরিশাল যাওয়া যায়। তারপরও লঞ্চ জার্নিটা আমার কাছে সবসময়ই একটু স্পেশাল। বাস, ট্রেন কিংবা বিমানের চেয়েও লঞ্চে ভ্রমণ করতেই আমি বেশি পছন্দ করি। নদীর উপর দিয়ে ধীরে ধীরে চলতে চলতে অন্যরকম একটা রিল্যাক্সিং অনুভূতি হয়। আগের মতো এখন আর একসাথে অনেকগুলো লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যায় না। তারপরও রাতের লঞ্চ জার্নির সেই আলাদা একটা আমেজ কিন্তু এখনও আছে। সন্ধ্যায় সদরঘাট থেকে লঞ্চ ছাড়ার পর ধীরে ধীরে পেছনে পড়ে যায় ঢাকার ব্যস্ততা। চারপাশে তখন শুধু নদী আর নদী। বারান্দায় দাঁড়িয়ে বাতাস খেতে খেতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। তার উপর প্রচণ্ড বাতাসের সঙ্গে বৃষ্টির ফোঁটা এসে গায়ে লাগছিল। ব্যাপারটা সত্যিই দারুণ। মনে মনে চেয়েছিলাম এবারের বরিশাল ভ্রমণটা যেন বৃষ্টিতে হয়, আর সেই বৃষ্টি যাত্রার শুরু থেকেই সঙ্গী হয়ে গেল। বাতাস আর বৃষ্টির মাঝে এভাবেই রাত পেরিয়ে আমাদের লঞ্চ এসে পৌঁছালো বরিশালে। সেই যে রাতে বৃষ্টি শুরু হয়েছিল তা এখনও থামেনি। লঞ্চ বরিশালের ঘাটে পৌঁছাতে প্রায় 6টা বেজে গিয়েছে। লঞ্চ ঘাটে নেমে এখন অপেক্ষা করছি একটা সিএনজি কিংবা মাহিন্দ্রার জন্য। বৃষ্টির কারণে গাড়ি ভাড়া যেন দ্বিগুণ হয়ে গেছে, আর আমরা যেহেতু 6 জনের টিম, তাই সিএনজির চেয়ে মাহিন্দ্রাই আমাদের কাছে বেশ সুবিধাজনক মনে হলো। দরদাম করে অবশেষে একটা মাহিন্দ্রা পেয়েও গেলাম। সারাদিনের জন্য মাহিন্দ্রা ভাড়া পড়লো 2500 টাকা, অর্থাৎ পার পার্সন 400 টাকার মতো। এখন আমরা সরাসরি চলে যাব এশিয়ার সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজারে। যেতে সময় লাগতে পারে 1.5 ঘন্টার মতো। যাওয়ার পথে বৃষ্টির তীব্রতা যেন আরও বেড়ে গিয়েছে। গাড়িতে বসে বৃষ্টি থেকে বাঁচার কিছুটা চেষ্টা করছিলাম, কিন্তু লাভ হলো না। যদিও বৃষ্টি আমার সবসময়ই ভালো লাগে। সত্যি বলতে বর্ষাকালে বরিশালের সৌন্দর্যটা যেন অন্যরকম হয়ে যায়। শহর পেরিয়ে যতই গ্রামের দিকে যাচ্ছিলাম ততই বদলে যাচ্ছিল চারপাশের দৃশ্য। বৃষ্টিতে ভিজতে ভিজতে অবশেষে আমরা চলে এলাম আটঘর কুড়িয়ানায়। এখান থেকে এবার নৌকা নিয়ে নিব। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, বরং বৃষ্টির কারণে খালের স্রোতও অনেক বেড়ে গিয়েছে। তবে এর একটা ভালো দিকও আছে, যেহেতু ছুটির দিন তাই বাজার আর পেয়ারা বাগানে ঘোরাঘুরির সময় ভিড় এড়াতে চেয়েছিলাম, আর বৃষ্টি আমাদের সেই কাজটাই সহজ করে দিল। এই ঘাট থেকে নৌকা বা ট্রলার নিয়ে পেয়ারা বাজারে যাওয়া যায়। আমরা দরদাম করে 900 টাকা দিয়ে 3 ঘন্টার জন্য একটা ডিঙি নৌকা ঠিক করে নিলাম। এক নৌকাতে সাধারণত 4 থেকে 5 জন বসা যায়, আমরা 3 জন এক নৌকায় উঠলাম। ট্রলার নিইনি, কারণ সামনে কিছু অকল্পনীয় সুন্দর দৃশ্য অপেক্ষা করছে, আর সেই দৃশ্যের সঙ্গে ট্রলারের শব্দটা একেবারেই বেমানান। তাই এই ছোট্ট ডিঙি নৌকাতেই শুরু হলো আমাদের পেয়ারা বাগানের ভেতরের যাত্রা। বরিশাল, পিরোজপুর আর ঝালকাঠি এই 3 জেলার প্রায় 31,000 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে বিশাল এই পেয়ারা বাগান। আর এই বাগান অঞ্চলেই বসে এশিয়ার বৃহত্তম পেয়ারা বাজার। সেই বাজারে যাওয়ার প্রধান বাহনই হলো এই ছোট ছোট নৌকাগুলো। এখনও ঝুম বৃষ্টি পড়ছে, খালে তীব্র স্রোত, আর আমরা নৌকায় করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পেয়ারা বাজারের দিকে। খালের উপর নৌকায় করে ভেসে বেড়ানোর মধ্যে সত্যিই আলাদা একটা শান্তি আছে। চারপাশে শুধু পানি আর সবুজ, মাঝে মধ্যে বৃষ্টির ফোঁটা এসে গায়ে পড়ছে, আর নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আগে সময় আর ছুটি পেলেই পাহাড়ে ছুটে যেতাম, কিন্তু এখানে এসে একটা কথাই মনে হচ্ছে, কেন যে কোনো এক বর্ষায় এর আগে এখানে আসিনি। বর্ষায় খালবিলে ঘেরা বরিশালের এই অঞ্চলটা যে এতটা সুন্দর হতে পারে, সত্যি বলতে আমি সেটা স্বপ্নেও ভাবিনি। আজকে হয়তো সারাদিনই বৃষ্টি পাবো, তার মধ্যে ডিঙি নৌকাতে চড়ছি। কিংবা পানির এত কাছাকাছি, পানিটা এত কাছ থেকে দেখে, যদিও আমি সাঁতার পারি না, অনেক ভয় পাই পানি, কিন্তু আমাকে পানি অনেক আকর্ষণ করে। আমাকেও, আমার সারাক্ষণ পানি দিয়ে থাকতে ইচ্ছে করে। আমার সাঁতার পারি না, তারপর আমার মনে হয়
পানির ধারে কিংবা পানিতে নেমে ওই যে কিছু একটা ধরে 3-4-5 ঘন্টা থাকতে পারবো, আমার কোনো ইয়া হবে না। পেয়ারা বাজারের দিকে যেতে যেতে চোখে পড়ছিল নৌকা ভর্তি পেয়ারা নিয়ে ছুটে চলা চাষিদের। পানির উপর দিয়ে একের পর এক পেয়ারা বোঝাই নৌকা যাচ্ছে। দৃশ্যটা যে কি ভালো লাগছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিন। যাওয়ার পথে দুটো পেয়ারা পার্কও চোখে পড়লো, সেগুলো অবশ্য ফেরার সময় দেখে যাব। স্রোতের সঙ্গে দুলতে দুলতে অবশেষে চলে এলাম ভীমরুলি পেয়ারা বাজারে। অন্য সময় এই জায়গায় নৌকার বেশ ভিড় থাকে, কিন্তু টানা বৃষ্টির কারণে অনেক চাষি হয়তো বাগান থেকে পেয়ারা সংগ্রহ করতে পারেননি, তাই এখন আমরা বাজারে ভিড় একেবারেই কম পাচ্ছি। প্রায় 200 বছরের পুরনো এই ভীমরুলি পেয়ারা বাজারে পানির উপর ভেসে থাকা নৌকাতেই চলে পেয়ারা কেনাবেচা। এখানে শুধু পেয়ারা নয়, নৌকা ভর্তি করে আনা হয়েছে নানা ধরনের সবজি, গাব, আমড়া, জাম্বুরা, কলা, আরও কত কি। প্রকৃতি, কৃষি আর মানুষের জীবনযাত্রার এমন সুন্দর মিলন আগে কখনো দেখিনি। এখানে আসার পর মনে হচ্ছে এই দৃশ্যটা দেখার জন্য হলেও প্রতি বছর একবার করে বরিশালে আসা উচিত। নদীমাতৃক বাংলাদেশের এই ভাসমান পেয়ারা বাজার শুধু একটা বাজার নয়, এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আর জীবনযাত্রার এক অসাধারণ ছবি। যে মা হোটেল, এটাও বিখ্যাত হোটেল। সকাল থেকে এখন পর্যন্ত আমাদের কিছুই খাওয়া হয়নি, তাই এবার চলে গেলাম বৌদির ভাসমান হোটেলে। এই হোটেলটা মোটামুটি ভালোই ভাইরাল। ভাসমান পেয়ারা বাজারে যারা ঘুরতে আসেন তাদের অনেকেই নাকি এখানে এসে দুপুরের খাবার খান। আমরাও তাই ভাবলাম এখানেই সকালের নাস্তাটা সেরে নিই। এখানে পরোটা, ভাজি, ডাল, ডিম থেকে শুরু করে মিষ্টি, মোটামুটি সকালের নাস্তায় যা যা লাগে সবই পাওয়া যায়। তবে একটা বিষয় বলতেই হয়, খাবার সার্ভ করার ক্ষেত্রে সেদিন বৌদির হোটেলে একটু বেশিই সময় লাগছিল। বৃষ্টির দিনে হয়তো ব্যস্ততাও বেশি ছিল, তারপরও এই বিষয়টা একটু খেয়াল রাখা উচিত, কারণ সবাই এখানে একটা নির্দিষ্ট টাইমের জন্যই আসে। আচ্ছা, এটাই হচ্ছে পেয়ারা বাগানের ব্রিজ। যাই হোক, নাস্তা শেষ করে আবারও নৌকায় উঠে পড়লাম। পেয়ারা বাজারে যাওয়ার পথে দুটো পার্কের কথা বলেছিলাম না, এবার আমরা সেগুলো ঘুরে দেখব। পার্ক দুটোর নাম হলো রায়ান পেয়ারা পার্ক, আরেকটি হলো গ্রিন ভ্যালি পার্ক। দুটো পার্ক দেখতে প্রায় একই রকম। গ্রিন ভ্যালি পার্কে যেহেতু ভিড় একটু কম ছিল, তাই আমরা এখানে নেমে পড়লাম। পার্কের এন্ট্রি ফি জনপ্রতি 30 টাকা। পেয়ারা বাগানের মাঝখানে অল্প কিছু জায়গা জুড়ে তৈরি করা হয়েছে উঁচু উঁচু কাঠের ব্রিজ। এই ব্রিজগুলোর উপর দিয়ে হাঁটতে হাঁটতে চারপাশের বিশাল পেয়ারা বাগানের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, তবে সত্যি বলতে কাঠের ব্রিজগুলো আমার কাছে বেশ নড়বড়ে মনে হয়েছে। হাঁটার সময় মনে হচ্ছিল এক্ষুনি ভেঙে পড়বে। আর আমরা যখন গেলাম ততক্ষণে দুপুর হয়ে গিয়েছে এবং বৃষ্টিও থেমে গিয়েছে, ফলে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। তাই আর বেশি সময় সেখানে থাকলাম না, চারপাশটা একটু ঘুরে দেখে আবার নৌকায় চেপে বসলাম। যদিও খালে চলমান নৌকাগুলো থেকে দরদাম করে পেয়ারা কেনা যায়, তবে পার্কের দিকে বেশ কয়েকটা নৌকায় ঝুড়িতে করে পেয়ারা বিক্রি হচ্ছে দেখে আমরা এক ঝুড়ি পেয়ারা কিনে নিলাম। এখানে ঝুড়ি প্রতি 100 টাকা পড়লো। এই ঝুড়ি বাজারের দিকটায় 40-50 টাকা করে ছিল। এখানে তো 1 মণ পেয়ারাও 800 থেকে 1000 টাকায় পাওয়া যায়। পেয়ারা বাজার এবং পার্ক দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি পেয়ারা বাগানের আরো গভীরে। অনেকেই শুধু পেয়ারা বাজার আর পার্কগুলো দেখে ফিরে যান, কিন্তু এখানের আসল সৌন্দর্য লুকিয়ে আছে পেয়ারা বাগানের ভেতরে। মাঝি মামাকেও তাই আগে থেকেই জানিয়ে রেখেছিলাম যেন আমাদেরকে পেয়ারা বাগানের ভেতরে অবশ্যই নিয়ে যায়। তাই আমাদের নৌকা এখন সেদিকেই ছুটে চলছে। যাওয়ার পথে মাঝির পরিচিত একজনের ট্রলার পেয়ে যাওয়ায় কিছুক্ষণ ট্রলারের সাহায্য নিয়ে দ্রুত গতিতে বাগানের ভেতরের দিকে যাচ্ছি আমরা। আমাদের এক ট্যুর মেম্বারের উপর দায়িত্ব পড়েছে সেই ট্রলারের দড়ি ধরে রাখার। দেখি ওর শক্তি আমাদের কত দূর নিয়ে যায়। একটা সময়ের পর ট্রলার ছেড়ে দিতে হলো, কারণ এখান থেকে শুরু হয়ে যাচ্ছে একেবারে সরু খালগুলো। আর তারপরেই বদলে গেল পুরো দৃশ্যটা। এই পথ ধরে বেশ কিছুক্ষণ চলতে চলতে হঠাৎ বুঝতে পারলাম আমরা মানুষের শব্দহীন একটা রাজ্যে চলে এসেছি। সরু খাল ধরে যতই এগুতে থাকলাম ততই চারদিক নিস্তব্ধ হতে শুরু করলো। শুধুমাত্র পানিতে বৈঠার ঘর্ষণের শব্দ আর কিছু নাম না জানা পোকামাকড়ের ডাক। দেশে বসেই ব্রাজিলের আমাজনে ঘোরার ফিল পেতে শুরু করেছি। এই বাগানগুলো প্রায় 200 বছরের পুরনো। এখানে বসতি খুব কম, দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের দেখা পাচ্ছি না।
সবার যোগাযোগের একটাই মাধ্যম, নৌকা। চারপাশে সারি সারি পেয়ারা গাছ। যতগুলো পেয়ারা গাছ তার চেয়ে আমড়া গাছের সংখ্যা কোনো অংশে কম মনে হচ্ছে না। হাত বাড়ালেই ছুঁয়ে দেখা যায় গাছের পেয়ারা কিংবা আমড়া। তবে অনুমতি ছাড়া আমরা এসব ছিঁড়ব না। কিছু জায়গায় গাছের শাখা প্রশাখা এতটাই নিচে নেমে এসেছে যে চলতে গেলে মাথা নিচু করে যেতে হচ্ছে অথবা একেবারে শুয়ে পড়তে হচ্ছে। এই সময়টায় কোনো শব্দ করতে ইচ্ছে করছে না, তাই মাঝে মাঝে আমরা ফিস ফিস করে কথা বলছি। মনে হচ্ছে কথার শব্দ ভেসে আসলেই যেন প্রকৃতির এই অপার সৌন্দর্য নিমিষেই হারিয়ে যাবে। তাই এবার আমরা একেবারে চুপ হয়ে গেলাম প্রকৃতির শব্দ শুনবো বলে। চলুন আপনাদেরও সেই ফিলটা একটু দিই। অনেক দিন পর প্রকৃতি থেকে নিজের কান, ব্রেন আর সমস্ত শরীর এবং মনের থেরাপি নিয়ে ফিরে চলেছি ঘাটের দিকে। এবার আমরা যাচ্ছি স্রোতের বিপরীতে, তাই মাঝি মামারও নৌকা চালাতে বেশ কষ্ট হচ্ছে। আর আমি সারাক্ষণই ডিঙি নৌকা চালানোর জন্য ছটফট করছিলাম। অবশেষে ঘাটের কাছাকাছি নিরাপদ জায়গায় এসে মামা আমাকে কিছুক্ষণ নৌকা চালানোর সুযোগ দিল। তাকে নৌকা চালাই খাইতো, এখন একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। আর বইটা হাতে নিয়ে মনে হলো আজকের এই ভ্রমণটা শুধু একটা পেয়ারা বাজার ঘুরে দেখার ভ্রমণ ছিল না, এটা ছিল বৃষ্টির সঙ্গে কিছুটা সময় কাটানো, পানির উপর ভেসে থাকা একটা জনপদকে খুব কাছ থেকে দেখা, কৃষকের জীবন দেখা, আর সবচেয়ে বেশি নিজের সঙ্গে একটু সময় কাটানো। ঢুকাই দিছে জোপের মধ্যে। আমরা কত দূরে দূরে ছুটে বেড়াই প্রকৃতিকে খুঁজতে, অথচ আমাদের এই বাংলাদেশেই এমন কিছু জায়গা লুকিয়ে আছে যেখানে একবার গেলে মনে হয় এতদিন আমরা কোথায় ছিলাম। হয়তো এই কারণেই ভ্রমণ করি, শুধু নতুন একটা জায়গা দেখার জন্য নয়, বরং নিজের ভেতর লুকিয়ে থাকা নতুন একটা মানুষকে খুঁজে পাওয়ার জন্য। আর সেই খোঁজার গল্প নিয়েই আবার দেখা হবে নতুন কোনো পথে। ততদিন ভালো থাকুন সবাই, প্রকৃতিকে ভালোবাসুন, আর সুযোগ পেলে একবার বর্ষায় চলে আসুন এই ভাসমান পেয়ারা বাগানে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো নদীপথে।